দরজায় মিনিট খানেক নীরব রয়। অতঃপর কিছু একটা ভেবে গাড়ির চাবি আর ফোন নিজের পকেটে ভরে নেমে আসে। নিশার পাশে উঠে বসতেই নিশা মুখে জয়ের হাসি ফুটিয়ে সামনে বসে থাকা ড্রাইভারকে বলে, চলুন। 3 তলার 3 ইউনিটের দরজায় পরপর দুবার কড়া নেড়ে দাঁড়িয়ে আছে দরজায়। টানা 2 ঘন্টা ধরে চলমান বৃষ্টিতে বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকারে তলিয়েছে। মিনিট একের মধ্যেই ভেতর থেকে দরজাটা ধীরে ধীরে খুলে যায়। দরজার ধারে মোমদানি হাতে দাঁড়িয়ে আছে কালো রঙের 3 পিস পরিহিতা নারী। মোমের আলায় স্পষ্ট হয়ে উঠে সেই নারীর মলিন মুখশ্রী। চোখের কার্নিশে জল জমে আছে মৃদু। মোমবাতির স্বল্প আলোতে সেই মুখখানি দেখে দুর্জয় থমকায়। পরপর প্রশ্ন করে, সব ঠিক আছে? রানী মুখ ফুটে বলতে পারে না কিচ্ছু ঠিক নেই। সে নীরব রয়। এরই মাঝে একটা কাপড়ের ব্যাগ ও ফোন হাতে 3 তলায় এসে পৌঁছায় নিশা। বাণীকে দেখেই দ্রুত খুলে ভেতরে প্রবেশ করতে করতে বলে, আপু, জ্বর কমেছে বন্যির? প্রশ্নটুকু করে নিশা আর অপেক্ষা করে না, নিজেই হাতের ব্যাগটা টেবিলের উপর রেখে ভেতরের রুমে চলে যায়। দুর্জয় বাণীর মুখপানে তাকিয়ে ধীরে সুস্থে ভিতরে প্রবেশ করে। নিচু স্বরে বলে, আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গিয়েছিল। পথিমধ্যে নিশার সাথে দেখা হয়। ও বলল বন্যির জ্বর, তাই দেখতে এলাম। বাণী মাথা নত করে দরজা আটকে দিয়ে বলতে নেয়, তুমি? বাকি কথাটুকু সম্পন্ন করতে পারে না বাণী। তার আগে ভেতরের রুম থেকে নিশা চেঁচিয়ে ওঠে, আপু। চেঁচানো শুনে বাণী দ্রুত পায়ে ভেতরের রুমের দিকে যেতে নিলেই দরজায় শান্ত স্বরে শুধায়, ক্যান আই কাম? বাণী এক পলকের জন্য ফিরে তাকায়, মাথা সামান্য নেড়ে সম্মতি জানিয়ে এগিয়ে যায়। দুজন একসঙ্গে রুমে প্রবেশ করতেই দেখে নিশা বন্যির পাশে বসে কপাল ছুঁয়ে ছুঁয়ে দেখছে। জ্বরে কাবু বাচ্চাটা বিছানার সঙ্গে মিশে আছে যেন। দু চোখ উত্তাপে খুলতে পারছে না, কেমন করে কাটরাচ্ছে। নিশা বাণীকে দেখতেই বলে, পুড়ে যাচ্ছে একদম, ভয়াবহ অবস্থা। দুর্জয় এগিয়ে যায়। নিশা বিছানা ছেড়ে নেমে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। দুর্জয় বন্যির মাথার কাছে বসে কপাল ছুঁয়ে দেখে। সঙ্গে সঙ্গে সে আতকে বলে ওঠে, মারাত্মক জ্বর এসেছে। বাণী মাথা নত করে বলে, দুপুরে জোর করে কিছুটা খাইয়ে ঔষধ খাইয়ে দিয়েছিলাম, বমি করে সব উগড়ে দিয়েছে। এরপর থেকে আর কিছু খাওয়াতে পারিনি, জলপট্টিও দিতে দিচ্ছে না। নিশা সামান্য রাগ দেখিয়ে বলে, এরকম একটা অবস্থা, আর তুমি কলে বলেছিলে যে সিরিয়াস কিছু না। আমি নিজে না আসলে তো এই অবস্থার কথা জানতামও না। দুর্জয় সিরিয়াস গলায় বলে ওঠে, হসপিটাল নিয়ে যেতে হবে। বাণীর সঙ্গে সঙ্গে বাধা দেয়, না, প্রয়োজন নেই। কিছু খাইয়ে ঔষধ খাইয়ে দিলেই জ্বর কমে যাবে। নিশা বলে ওঠে, আমি আরো বৃষ্টি দেখে ভুনা খিচুড়ি আর বেগুন ভেজে নিয়ে এসেছিলাম, বেরি নিয়ে এসেছি। জোর করে হলে একটু খাইয়ে দাও। বাণী মানা করতে চাইল, কিন্তু নিশা অপেক্ষা করলো না। ফোনের ফ্ল্যাশ লাইটের আলো ধরে চলে গেল খাবার টেবিলের কাছে। বাণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুর্জয়ের দিকে তাকায়, বলে, এরকম একটা সময় এসছো, এদিকে বন্যি এই অবস্থা, অপরদিকে কারেন্ট নেই। পানি দিব তোমাকে? দুর্জয় ঘাড় ঘুরিয়ে এক পলক বাণীকে দেখে থমথমে গলায় বলে ওঠে, প্লিজ বানি, ফর্মালিটির প্রয়োজন নেই। দুর্জয়ের এক হাত বন্যির গালে ছিল। জ্বরের ঘোরে বন্যি সেই হাত জড়িয়ে ধরে পাশ ফিরে অস্ফুট বলে, পাপা। বাণী এবং দুর্জয় দুজনেই চমকে তাকায় বন্যির পানে। বাণীর চোখ মুহূর্তে টলমল করে ওঠে। গত 4 মাসে তার মেয়ে এক মুহূর্তের জন্য ওই লোকটার নাম মুখে নেয়নি, কিন্তু আজ সন্ধ্যা থেকে জ্বরার ঘরে বারবার পাপাকে খুঁজছে। বাণী গত 2 ঘন্টা ধরে অসহায়ের ন্যায় মেয়ের পাশে বসেছিল। একটা পর্যায়ে যখন পরিস্থিতি অসহনীয় ঠেকে, তখন বসে নীরবে ডুকরে কেঁদেছে। দুর্জয় ঘাড় ঘুরিয়ে আবার বাণীর পানে তাকায়। বাণীর সঙ্গে সঙ্গে অন্ধকারে নিজের মুখ লুকিয়ে ফেলে। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বন্যির মাথার কাছে সামান্য ঝুঁকে কোমল স্বরে শুধায়, পাপা নই, ইটস মি কিডো, মেজর। বন্যি কি তা শুনতে পেল কিনা জানা নেই, কেবল আরেকটু দুর্জয়ের হাত জড়িয়ে মিশে গেল। কারো অযাচিত স্পর্শে বিরক্ত অনুভব করা দুর্জয় হয়তো জীবনে প্রথমবার কারো স্পর্শে বিরক্ত বোধ করল না। বন্যির এই জ্বরের ঘোরের আহ্লাদকে প্রশ্রয় দিল। একটা কফি শপে মুখোমুখি বসে আছে দুজন যুবক ও যুবতী। যুবতী নিজেদের ডান পাশের টেবিলে বসা আরো 5 যুবককে দেখে মুখ কালো করে বলে ওঠে, একা আসবে ভেবেছিলাম। প্রত্যয় ঘাড় ঘুরিয়ে নিজের বাম পাশের টেবিলে বসা এক রমণীকে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমিও তো একা আসনি। ডান পাশের টেবিলে বসা 5 যুবকের মধ্যে সব থেকে চঞ্চল স্বভাবের যুবকটা বলে ওঠে, ঝগড়াঝাটি ভাবি, আমরা কিছু দেখছি না। ইউ গাইস ক্যারি অন। জেসি চোখ মুখ কুচকে ফেলে।
প্রত্যয় নামক এই কুত্তার সাঙ্গপাঙ্গগুলোর মধ্যে এই সাইফ নামক লোকটাকেই সব থেকে বিরক্তিকর লাগে। তার কোনো ম্যানার্স নেই। জেসি বিড়বিড়িয়ে বলে ওঠে। ম্যানারলেস কোথাকার। জেসির বিড়বিড়িয়ে বলা কথাটা প্রত্যয়ের কানে পৌঁছে। সে চোখ গরম করে বলে, তোমার ফ্রেন্ড তো খুব ম্যানার্সের দোকান, তাই না? পাশের বাড়ির আন্টির মতো আমাদের টেবিলের আরে পেতে রেখেছে। অন্তত তোমাকে ঝগড়াঝাটি দুলাভাই তো ডাকছে না। প্রত্যয় বলে, না টাকাই ভালো, কারণ তোমার হাজবেন্ড কিংবা তোমার ফ্রেন্ডের দুলাভাই হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। জেসি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আওয়ার ফিলিং ইজ মিউচুয়াল। আর মাত্র 4 মাস সহ্য করে নিতে হবে। ফ্যামিলি থেকে বেঁধে দেওয়া 6 মাস পার হলেই আমরা ক্লিয়ারলি জানিয়ে দিব যে উইডো টু নো ইস আদার, কিন্তু আমাদের মেন্টালি ম্যাচ করে না, সো কোনো এঙ্গেজমেন্ট হবে না। জেসি বিদ্রুপ করে বলে, এক্স্যাক্টলি। তোমার মতো কাউকে বিয়ে করার আগে আমি দরকারে হারপিক খেয়ে মরে যাব, তবুও তোমাকে বিয়ে করে নিজের প্রেস্টিজ নষ্ট করব না। পাশের টেবিল হতে খাবার খেতে ব্যস্ত সাহেব কারেকশন করে দিয়ে বলে, হারপিক খেয়ে সুইসাইডে ট্রাই করলে এভাবেও আপনার প্রেস্টিজ বলতে আর কিচ্ছু থাকবে না ভাবি। আর তাছাড়া হারপিক খেয়ে কিন্তু কেউ কখনো মরে না, ওই বড় জোর পেটে গন্ডগোল দেখা দিবে। আপনি বরং ফিনাইল খেয়ে দেখতে পারেন, হয়তো কাজ হতেও পারে। সাইফের কথার পিঠে সেই টেবিলে বসা বাকি 4 জন সরবে হেসে ওঠে। জেসি চোখ গরম করে সামনে তাকাতে দেখে প্রত্যয় অন্যদিকে ফিরে মুখ টিপে হাসছে। এবার সে নিজের বাম পাশে তাকাতে দেখে তারা সো কল্ড বেস্ট ফ্রেন্ডও সাইফের কথা শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে। মুহূর্তে জেসির শরীরে যেন আগুন ধরে যায়। সে শব্দ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এ ব্যাঞ্চ অফ ইডিয়টস। বলেই সে গটগট পায়ে হেঁটে সেখান থেকে প্রস্থান করে। সাইফ অবাক সুরে বলে, ঝগড়াঝাটি ভাবি যেতে গেল কেন? আমি তো ভালো সলিউশন দিলাম। হায় রে, মানুষ আজকাল উপকারের দাম দেয় না। একটা পেস্ট্রি শপে দাঁড়িয়ে অর্ডার হাতে পাওয়ার অপেক্ষা করছে বানি। পেস্ট্রি শপটা এই এলাকায় নতুন। কিছুদিন আগে স্কুল থেকে ফেরার পথে বন্নিকে এখান থেকে ডোনাটস কিনে দিয়েছিল বানি। বাচ্চাটা মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না কখনো, কিন্তু আজ মুখে অরুচি নিয়েও নিজ থেকে এই শপের ডোনাটসটা খেতে চেয়েছে। তাই বানি আর অপেক্ষা না করে দ্রুত পার্স হাতে বেরিয়ে এসেছে। বাসা থেকে অবশ্য বেশি একটা দূরে না এই শপটা, আর তাছাড়াও বাসায় বন্নি একা নেই, সঙ্গে নিশাও আছে। তাই মোটামুটি নিশ্চিন্তেই আছে বানি। গতকাল রাতে যে এসেছিল মেয়েটা, তারপর আর ফিরেনি। ফোন করে জুলফিকার মুস্তাফার থেকে অনুমতি নিয়েই বন্নির কাছে রয়ে গিয়েছে। বন্নির জ্বরের কথা শুনে আজ বিকেলে জুলফিকারও একবার এসে বাচ্চাটাকে দেখে গিয়েছে। অর্ডার প্যাক করে দিতেই বানি পেমেন্ট করে হাতের ফোনে সময়টা দেখে নেয়। রাত 9:27 বানি দ্রুত সব থেকে বের হয়। বাসায় ফিরে বন্নিকে খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। ফুটপাত ধরে বাড়ির পথে হাঁটছিল বানি। আচমকা পাশের এক গলি থেকে একজোড়া হাত তার মুখ চেপে ধরে টেনে অন্ধকারে নিয়ে যায়। আকস্মিক ঘটনায় বানি হতভম্ব হয়। হাত থেকে পার্স এবং পার্সেলের ব্যাগটা পড়ে যায়। হাত পা ছোড়াছুড়ি শুরু করে, কিন্তু সে সুবলিষ্ঠ হাতের শক্তির সঙ্গে ধস্তাধস্তি করে পেরে ওঠে না সে। এই গলিটা নির্জন, কোনো মানুষ নেই, কেবল সারি সারি করে কিছু গাড়ি পার্ক করে রাখা, সম্ভবত পার্কিং এরিয়া কোনো। গলির শেষ মাথায় যেতেই সেই বলিষ্ঠ হাতের বাঁধন আলগা হয়। বানি তৎক্ষণাৎ নিজেকে ছাড়িয়ে পিছনে ঘুরে তাকায়। গলির এক কোণে জলজল করে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলোয় বানি দেখতে পায় একটা পুরুষালী অবয়বকে। সাধারণ 10টা পুরুষের মতোই শার্ট এবং প্যান্ট পরিহিত, তবে সেই পরিধেয় পোশাকের অবস্থায় কোনো যত্নের ভাঁজ নেই। শুভ্র রঙা মুখের অর্ধেকটা কালো মাস্কের আড়ালে ঢাকা, তবে উন্মুক্ত চোখ জোড়া দেখে বানি জমে যায়। ভয়ে দুপা পিছিয়ে যায়। রক্ত হিম করা সেই দৃষ্টি দেখে চিৎকার করার কথা ভুলে বসে। উক্ত পুরুষ বানির হাবভাব দেখে নীরবে নিজের মুখের মাস্কটা খুলে 1 কদম এগিয়ে যায় বানির দিকে। বানির সঙ্গে সঙ্গে আরো 2 কদম পিছিয়ে গিয়ে ঘাড় ঘুরিয়ে গলির মাথায় তাকায়। পথ খোলা নেই। গলির মাথায় একই বেশভূষায় দাঁড়িয়ে আছে আরেকজন যুবক, যেন পাহারা দিচ্ছে। বানি পালানোর চেষ্টা করলেই খপ করে তাকে ধরে ফেলবে। বানি ভীত চোখে জোড়া মেলে আবার সামনে তাকায়। ঘামছে সে। এই শীতল আবহাওয়ার মধ্যেও সে তিরতির করে ঘামছে। ঘামে ভেজা চুলগুলো গাল ও ঘাড়ে লেপ্টে আছে। অজ্ঞাত পুরুষ নীরবে এগিয়ে আসে। এক হাতে রানীর গালে লেপ্টে থাকা চুলগুলো সরাতে সরাতে অতি শান্ত গলায় বলে, খনি তো আমি ছিলাম বানি, তুমি কেন তোমার হাত নোংরা করলে? বানি ভয়ে কাঁপছে। অতি শান্ত গলায় বলা কথার মর্মার্থ বুঝতে পেরে আরো ভীত হয়ে পড়ে সে। সেই পুরুষ এবার গাল থেকে হাত নামিয়ে বানির গলা চেপে ধরে, চোখে চোখ রেখে বলে,
আমার বাচ্চাকে কেন মারলে? হিরণের উচ্চারণ করা প্রশ্ন শুনতে বাণী চোখ জোড়া বুঝে নেয়, প্রাণ ভরে একটু নিঃশ্বাস কুড়িয়ে নেয়, সঙ্গে কুড়িয়ে নেয় কিছুটা সাহস। বুকের ভিতর সঞ্চার হওয়া জোরটুকুকে হাতিয়ার করে সে চোখ মেলে তাকায়, দুঃসাহসিক জবাবে জানায়, আপনাকে সন্তানহারা এক ভঙ্গুর পুরুষে পরিণত করতে